Hello everybody and a warm welcome to all of you. শাড়ি বাসে চলে এসেছি. So let's spend some time together. কিছুক্ষণ একসাথে সময় কাটাই. আমাদের রোজের সময়টুকুন একটু আড্ডা মারতে আসি আর কি. ভালো লাগে তাই একটা কিছু টপিক নিয়ে আলোচনা করলে পরে ভালো লাগে, তাই জন্য আর তোমাদের কাছে আবারও মানে আবেদন যে কোনো টপিকস দাও, আমরা তাতে যাতে আমরা কিছু বলতে পারি. আর আজকের টপিক দিয়েছে আমাদের রঞ্জনা. এটা হচ্ছে যে অনেক সময় অসহায় লাগে, নিজেকে ভীষণ অসহায় লাগে, তখন কি করি আমরা. তো এটা খুব একটা নর্মাল টপিক. এটা অসহায় আমরা প্রায় নিজেকে ফিল করি. প্রথম যেবার আমি অসহায় একদম রিয়েল সেন্সে যখন আমি অসহায় মনে করেছিলাম নিজেকে, সেটা হয়েছিল আমার মেয়ে যখন মেয়ের ফার্স্ট জন্মদিনে. সেদিন ওর জন্মদিন, সেদিনও সকাল থেকে একটু গায়ে জ্বর ছিল. তো তখন তো আমিও ছোটো. আর তার আগে না আমার বিয়ের আগে আমাদের বাড়িতে অনেক ছিল, বলে টেনেন্টস ছিল. কেরেলিয়ান আন্টি ছিল. কেরেলিয়ান আন্টির মেয়েটা আমাদের কাছেই বড় হয়েছে বলতে গেলে. তো মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল. তাছাড়াও আমার ভাই, আমার নিজের দুটো ভাই, তারপর আমার খুড়তুতো ভাই, এরা সব ছোটো ছোটো. আমার থেকে আমার বড় ভাই হচ্ছে 7 বছরের ছোটো, আর ছোটো ভাই হচ্ছে 14 বছরের ছোটো. তো অনেকটাই ছোটো. মোটামুটি আমি ওদের টেক কেয়ার করেছিলাম. তো মোটামুটি একটা আইডিয়া ছিল বাচ্চা সম্বন্ধে. আর আমাদের বাড়িতে অনেক বাচ্চা টাচ্চা ছিল, তো দেখতাম, জানতাম অনেকটা কিছু. তো ওরকম মানে যখন আমার মেয়ের ওরকম জ্বর হলো, যখন জ্বর হয়েছে সকালবেলা, তো আমি অতটা গা করি না. বাচ্চাদের তো জ্বর টর হয়, নর্মাল জ্বর সেরকম. বাড়িতে ফার্স্ট বার্থডে, তো বাড়িতে আশপাশের বাচ্চারাও এসছে. ওরাও খুব মজা টজা করে টোরে. তারপর যখন ওরা চলে গেছে রাত্রিবেলা বেশ এই 10টার সময়, তখন দেখছি গায়ে ধুম জ্বর, আর মানে 3বার এরকম করে তড়কা লাগলো. আর তড়কা লাগাটাও আমি দেখেছি, কারণ আমার খুড়তুতো ভাই ছিল, ওরও এরকম তড়কা লাগতো. তো তড়কা যখন লেগেছে, কিন্তু কী করতে হবে তখন নিজে বেলানো, তখন সত্যিকারের যে অসহায় লাগাটা না, তখন বুঝতে পেরেছি কী অসহায় লাগছিল, কী করব. কেননা আমি তো বাড়ি থেকে চলে এসেছিলাম, আমার বাবা মায়ের সাপোর্ট ছিল না মেয়েটাতে. তো যার জন্য আমার মানে কারোরই, আমার আর ওর বাবা মা থাকতো জলপাইগুড়িতে. তো ওর এদিকে আত্মীয় স্বজন নেই. আমার আত্মীয় স্বজনরা মানে বাবা মা বলতে নেই. ধরা যায় তখন তো টোবাইলেরও অত মোবাইল ছিল না তখন. সেই সময় 81 82-তে আমার মেয়ে হয়েছে, তো মোবাইল তো ছিলই না. তো আর আমার হাজব্যান্ড যদিও বা টেলিফোন দিয়েই কাজ করতো, কিন্তু তখন ল্যান্ডলাইন ছিল না, কারণ সদ্য আমরা এসেছি, ওখানে ভাড়া বাড়িতে থাকি. তো সেই মানে কানেক্টিভিটি নেই, কারোর সাথে কীভাবে সম্পর্ক করবো কিছু নেই. ভীষণ লাগতো, অসহায় লাগতো. আর সেই সময়টা আমার অসহায়তাটা ভীষণ বেশি ছিল. তড়কা যখন লেগে গেল না আমার মেয়ে, সেই যে আমার একটা ভয় হয়ে গেল না, তখন থেকে আমার না ভীষণ একটা ভয় লাগতো. আমি করি জ্বর হলে, ওর কিছু বলে না, তখন আমি ঘাবড়ে যেতাম. তখন প্রচণ্ড অসহায় লাগতো. আর ওই বলে না গড সেন্ড কেউ থাকে, ওই যেমন আমি একলা ছিলাম. সেই সময় আমার পাড়াতে একজন পাড়াতো দিদি আর কি, ও আমাকে ভীষণভাবে করতো, দেখে রাখতো আর কি. আমার থেকে অনেকটাই বড় ছিল, ওর ছেলে মেয়ে ছিল. সে যখনই শুনতো যে কিছু একটা, ছুটে চলে আসতো. আর আমার একটা বিরাট সাপোর্ট ছিল ওই দিদি. তো কি করতাম সেই সময়, তো কিছু না, ওই প্রথম যখন তো হাত পা ছুঁড়ে কাঁদতাম, কিচ্ছু করার নেই. মানে তখন অসহায় লাগতো, সত্যিকারের অসহায়, ইন দ্য লিটারাল সেন্স অসহায় লাগতো. তখন দিদি এসে আমাকে ধরে, তখন আর কি ওই একটা সাপোর্ট পেতাম. তারপর ধীরে ধীরে এই অসহায়তাটা মানে থেকে গেছিলো বেশ. আমার এখনও না ছেলে মেয়ের কিছু হলে পরে না, আমি এখনও অসহায় ফিল করি. কেমন জানি একটা মানে কীরকম ভেতর থেকে ড্রেনড আউট মনে হয়, ভীষণ ভয় লাগে. কেন জানি না, এটাকে আমি কিছুতেই ওভারকাম করতে পারছি না. দিস ইজ মাই গ্রেটেস্ট উইকনেস, যে আমি তখন না ব্রেকডাউন হয়ে যাই একদম. এই রিসেন্টলি হালেও আমার মেয়ে যে কিছুদিন আগে লাস্ট মান্থেও চেন্নাই গেছিলো, সেখান থেকে ফেরত এসে তারপরে প্রচণ্ড লু লেগে গেছিলো. আর তারপরে পিরিয়ড স্টার্ট হয়ে যায়, মানে দুটো একসাথে হয়ে যায়. পিরিয়ডস মানে ওর হেভি ব্লিডিং হয়, মানে প্রচণ্ড একদম পুরো ব্লাড ড্রেনড আউট হয়ে যায়, এরকম অবস্থা.
তখন আমি ভীষণ অসহায় ফিল করেছিলাম। যদিও জানি যে সব কিছুই আছে, এখন তো আমার একটা বিরাট বড় সহায় হচ্ছে আমার সাংঘা, আমার সাপোর্টার আছে, কিন্তু তবুও কেন জানি না আমার ভীষণ অসহায় লাগছিল। আর তারপর কত বলবো, অসহায়টাতে জীবনটাই এরকম, আমার প্রচণ্ড স্ট্রাগলিং জীবন। আর আমার কার্মিক সাইকেলটাই হচ্ছে হেলথ প্রবলেম নিয়ে। বাকি যা যা প্রবলেমস থাকে সেগুলোর আমাকে কিছু ছুঁতে পারে না। ফাইন্যান্সিয়াল প্রবলেম বলো, রিলেশনশিপ প্রবলেম বলো, এই দুটো মেন যেগুলো, আমার কোনো কিছু আমার গায়ে লাগে না। আমার রিলেশন প্রত্যেকের সাথেই ভালো। আর ফাইন্যান্সিয়াল প্রবলেম যেগুলো আর কি, আমার সেন্ট্রাল গভর্নমেন্ট জব, কত আর টাকা হতো, সেই টাকা দিয়েই আমার চালিয়ে নিতাম, কোনো অসুবিধা হতো না। কারণ নিজের চাহিদা খুব কম ছিল, সেই জন্য তাই জন্যই পারতাম আর কি করতে। কিন্তু এই যে একটা মানে হেলথের যে কর্মা আমার সাইকেলটা চলেছে না, এটাকে আমি ব্রেক থ্রু করতে পারছি না একদম। এটার জন্যই আমার মানে প্রচণ্ড অসহায় লাগে। তাই জন্য এখন তো অনেক আমরা স্টাডি করছি, অনেকটা এগিয়ে চলছি, অনেকটা দূর আর কি চলতে শিখেছি। লাইফের এক্সপিরিয়েন্স বলো, স্টাডি, আমাদের যে এখন আমরা যে পথে চলছি, আমাদের এই বুদ্ধিজম ফিলসফি যেটা আমরা স্টাডি করি, তাতে করে আমাদের সবসময় বলা হয় যে ইউ হ্যাভ টু বি কারেজিয়াস। দিস ইজ লাইফে সাফারিং থাকবে, এবং এই সাফারিংটাকে সাথে করে নিয়ে চলতে হবে তোমাকে। ওটাকে সেই কারেজিয়াসকে নিয়ে এগিয়ে চলো। তোমাকে এটা একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলো তোমার কীভাবে তুমি ওভারকাম করছো সেগুলো তুমি লোককে জানাও, যাতে করে লোক তোমার এখান থেকে জেনে তাদের সুবিধা হয়। মানে তোমার নিজের এক্সপিরিয়েন্সে লোকের ভালো করো, তো সেটা ইউজ দিস অ্যাজ অ্যান অপরচুনিটি। যত প্রবলেম আসবে, ইউজ ইট অ্যাজ অ্যান অপরচুনিটি টু হেল্প আদার্স উইথ ইয়োর এক্সপিরিয়েন্স। তো সেটাই আমার যখন এই হাজব্যান্ডের যখন এইটা হলো, ধরা যখন পড়লো, তখন তো একটা বিরাট অসহায়তার মধ্যে পড়েছিলাম। কিন্তু আমি বাউন্স ব্যাক করেছিলাম। ঠিক আছে, দেখবো কী আছে, প্রবলেম কী। তো তো বছরের পর বছর চলছে, এখনও আমি স্ট্রাগল করে চলেছি। কিন্তু ডাক্তারদের সাথে কথা বলা, মানে কী করে কি সবটাই তো নিজেই হ্যান্ডেল করছি। হ্যাঁ, আমার ছেলে আছে আমার সাপোর্টে, পেছন দিকে আমার ছেলে আছে, কিন্তু যা কিছু ফেস করার আমি করছি সমস্ত কিছুই। একটার পর একটা, ওর যে কিমোথেরাপি হলো, অপারেশন হলো, রেডিয়েশন হলো, সব কিছু কিন্তু আমি নিজে হাতে হ্যান্ডেল করেছি। তো সেখানে আমার কিছু মানে লাগেনি, অসুবিধা হয়নি। কেননা আমার ওই কারেজটা আমি তখন, ভেতর থেকে যে কারেজটা, ওটা আমি তখন এখন আমি প্র্যাকটিসের থ্রু দিয়ে আমি কিন্তু ওটাকে ডেভেলপ করতে পেরেছি। তো ঠিক আছে, কাম বট নেই, দেখি না কী হয়, কী করতে পারি, আমি কতখানি সহ্য করতে পারি। এখন আমাদেরকে আমরা ইয়েটা নিয়ে চলি, এই চিন্তাটা নিয়ে চলি, যে পারবো না, এগিয়ে যেতে পারবো। এগুলো এক একটা সাফারিং আসছে, এগুলো জীবনের পথে চলতে গেলে এগুলো আসবেই। উই ক্যানট অ্যাভয়েড দিস থিংস। যেরকম সব কিছু, জীবনটা কিন্তু হাঙ্কিডোরি না। আমি যদি প্রথম থেকেই ভেবে বসে থাকি যে কেন এটা হচ্ছে, কি করে আমি ফেস করবো, তাহলে কিন্তু তুমি ওখানেই, তোমার লাইফটা ওখানেই স্টপ হয়ে যাবে। আর তোমার জীবনে যদি কোনো রকম প্রবলেম না আসে, তাহলে তুমি কি করে লোককে বোঝাবে? কারণ আমাদের মিশনটাই হচ্ছে টু হেল্প আদার্স ওভারকাম এনি সর্ট অফ প্রবলেম। তুমি নিজে যদি ফেস না করো কোনো প্রবলেম, নিজের যদি কোনো রকম তুমি সেই কারণে তোমার সেই ফিলিংসটাই আসবে না। বলতে হয় যে ইউ হ্যাভ টু বি কম্প্যাশনেট টুয়ার্ডস দি আদার্স যখন তুমি কাউকে হেল্প করতে যাচ্ছ। তো ইফ ইউ ডু নট ফেস প্রবলেমস, ইউ ক্যানট হ্যাভ দ্যাট কম্প্যাশন উইদিন ইউ। যে তুমি কী করে বোঝাবে, তোমার এক্সপিরিয়েন্স না থাকলে তুমি বোঝাবে কী করে? তো এখন এই এত দূর অবধি এসে লাইফ অনেক কিছু শিখিয়েছে। এই সময় এসে মনে হয় যে যখন অসহায় মনে হয়, এখনও ডাউন হয়ে যায় প্রচুর, অনেক সময় একটু কিছু হলে প্রচণ্ড ডাউন লাগে, আজকালের মধ্যেও প্রচণ্ড ডাউন লাগে, কিন্তু উই ডু নট স্টে ইন দ্যাট লাইফ স্টেট বেশিক্ষণ। আমরা কিন্তু ওরকম বেশিক্ষণ ওই লাইফ স্টেটে থাকি না, উই জাস্ট বাউন্স ব্যাক। এটাই আমাদের ট্রেনিং, যে একটা কিছু ভালো চিন্তা করতে হবে, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, যে হ্যাঁ ভালো হবে, যেটা আমি ফেস করছি সেটা ফেস করছি, ট্রাই টু সলভ দ্য প্রবলেম। যেখানে তোমার অনেক কিছু মানে লোকের সাথে আলোচনা করো, কোনো প্রবলেম নেই, ডাক্তারদের কাছ থেকে কথা বলো, যদি দরকার পড়ে তুমি তোমার মেম্বার্সদের সাথে কথা বলো, লিডার্সদের সাথে গাইডেন্স নাও। কেননা প্রত্যেকটা সিচুয়েশনে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা সিচুয়েশনে একটা একটা করে গান পাওয়া যায়, সব রকম সিচুয়েশনে।
আমাদের এই ইয়েতেও কিন্তু বুদ্ধিজমেও কিন্তু প্রত্যেকটা সিচুয়েশন এক একটা সুন্দর সুন্দর গাইডেন্স আছে। সেই গাইডেন্সগুলো পড়লে কিন্তু অনেকটা মনে জোর পাওয়া যায়। তো আমাদের কাছে তো একটা বিরাট বড় অস্ত্র আছে এখন যে, তো কাজেই আমরা খুব সহজে কিন্তু ভেঙে পড়ি না, খুব সহজে কিন্তু আমরা সেই অসহায়টা হয়ে যাই না। আগে যেটা হতো এখন কিন্তু সেটা হয় না। আগে যেরকম ভেঙে পড়তাম এখন কিন্তু সেটা হয় না। ভেঙে পড়লেও পর মোমেন্ট, কেননা আমি জানি যে এটা আমি উঠে যেতে পারবো, কোনো প্রবলেম নেই। উঠে গিয়ে অন্যের হাত ধরতে হবে, এটাই হচ্ছে আমাদের মিশন। তো যতদিন বেঁচে আছি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে চেষ্টা করব। আর আমি অসহায় হয়ে আমি যদি ভেঙে পড়ি তাহলে কি আমি কি লোককে কী শেখাবো, আমি আমার সামনেকে কী বোঝাবো? আই ক্যানট পুট এনি এক্সাম্পল যে হ্যাঁ আমার একটা কোনো প্রবলেম এলো আমি ভেঙে পড়লাম, আমি অসহায় হয়ে ভেঙে পড়লাম। এটা কিন্তু এই লাক্সারিটা আমরা পেতে পারি না। আমাদের এই লাক্সারিটা হলে পরে চলবে না। আমাদেরকে ওয়ে আউট বের করতে হবে এবং সেটাকে ওভারকাম করে ভিক্টরি গেইন করে তারপর সেটাকে আমাদেরকে বোঝাতে হবে, জানাতে হবে, বলতে হবে, এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। তবেই না আমি বোঝাতে পারবো যে ইয়েস আই এম ইন দ্য রাইট ট্র্যাক। তো যখনই অসহায় ফিল করবে, আমি এখন কি করি, যখন খুব অসহায় লাগে তখন গিভ সাম টাইম টু ইয়োর সেলফ, কিছুক্ষণ চুপ করে নিজের সাথে সময় কাটাও। পুরো কেন তুমি অসহায় ফিল করছো সেটা বোঝার চেষ্টা করো। আমরা যেটা করি, চান্টি করি, আমরা একটু মেডিটেশন করি, আপনি কিন্তু রাস্তা খুলে যায়। তো সেটা করলে পরে ধীরে ধীরে কিন্তু সব কিছু ভালো। তো এখন নো প্রবলেম, কোনো ভয় নেই, এগিয়ে চলো, সাথে চলো, দেখবে সব কিছু কিন্তু ধীরে ধীরে সলভ হয়ে যাচ্ছে। তো অসহায় যদি হও তাহলে হেল্প নাও। হেল্প ইন দ্য সেন্স কথা বলো, আইদার তোমার মেম্বার্সদের সাথে, অথবা যদি মেডিকেল কোনো প্রবলেম থাকে ডাক্তারের কাছে যাও। ওই সিচুয়েশন নিয়ে বসে থেকো না, বসে থাকলে ব্রুট করলে কিন্তু ওইটা আরও প্রবলেমটা আরও বাড়তে থাকবে, প্রবলেম কিন্তু কমবে না। সুতরাং সলিউশনটা ফাটাফাট বের করার চেষ্টা করো। কথা বলো লোকেদের সাথে, তোমার যার সাথে কথা বলে তোমার মনে হবে যে হ্যাঁ তোমার মনটা শান্ত হবে, কথা বলো, মেডিটেট করো। তাহলে কিন্তু এটা আমি করি, আর করে আমি কিন্তু অনেক লাভ পাচ্ছি। তো আমি এটা তোমাদেরকেও তাই বলবো যে এরকমই করে চলো। আজকে এই অবধি, থ্যাংক ইউ সো মাচ। আর বলেছিলাম একটু রঞ্জনা দিয়েছে, থ্যাংক ইউ রঞ্জনা এই টপিকটা দেওয়ার জন্য। সত্যিকারের আমাদের এটা আরেকটা আমাদেরকে দেওয়া হলো, অনেকটা রিক্যাপ করা হলো কী করা উচিত যখন আমরা অসহায় ফিল কনস্ট্যান্টলি এরকম একটা সময় দিয়ে যাচ্ছি কিন্তু যখন খুব অসহায় ফিল করি। তো নিজেকেও একটা গাইডেন্স দেওয়া হলো। তো থ্যাংক ইউ। এটাই হচ্ছে একটা বলে না আমাদের হোম ভিজিট যায় লোকের সাথে কথা বলা। তো কেন বলা হয়, কেননা যখন আমি লোকের সাথে কথা বলতে যাবো না, ও কথা বলার মধ্যেই কিন্তু আমাদের একটা না একটা কিছু সলিউশন এসে যায়। তো তাই জন্য বলে না লোকের সাথে কথা বলো, দেখবে তোমার সেই অসহায়তাটা আপনি চলে যাবে। আজকে এই অবধি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।